ড্রাইভার 19 তারিখে ওনার ডিউটি ছিল না। শুক্রবার দিন আমরা একসাথে বাসা থেকে বের হয়েছি। ধলিপাড়া আমার শাশুড়ি থাকে, আমরা বাউনিয়াতে থাকি। তো ওইখানে আমার শাশুড়ি একটু অসুস্থ ছিল, দেখতে আসছি একসাথে। জুমার নামাজের সময় একসাথে নামাজ পড়ছি, খাইছি, একসাথে বের হয়েছি বাসা থেকে। তখন ওইখানে কিছুক্ষণ থাকার পর আসরের আজান দেয়। আমার হাজব্যান্ড নামাজ পড়তে বের হয়েছে, তো সম্ভবত নামাজ পড়ে তারপর বের হয়েছে ওইখান থেকে। আনুমানিক 6টার পরে ওনার গুলি লাগছে। 6টার সময় আমার ছোট বোন ফোন দিয়েছিল, তখন কথা বলছে যে আমি একটু বাহিরে আছি, বাসায় যাই তোমার ফোন দিব। তো আমি প্রায় 6:28 বাজে তখন ফোন দিছে, ফোন অফ। ওনার ফোনে আর কোনো ফোন যায় নাই। তখন আমি দলিপাড়ায় ছিলাম। তখন ভাবছি যে হয়তো মাগরিবের সময় হয়ে গেছে, নামাজ পড়তে গেছে, হয়তো পরে ফোন পাওয়া যাবে। এই আশাতে আমি রাত 10টা পর্যন্ত বসেছিলাম। 10টার পর দেখি যে ফোন আর খুলে না, ফোন বন্ধ। তখন একটু টেনশন হয় যে 10টা বাজে গেছে, একটা মানুষ এতক্ষণ সময় হয়ে গেছে, যে মানুষটা প্রতিটা ঘন্টায় ঘন্টায় আমার ফোন দিয়া খোঁজ খবর নেয়, কোথায় আসো, কি করতেছো, ডিউটিতে আসা যাওয়া সব সময় ঘন্টায় ঘন্টায় আমার ফোন দেয়। এই মানুষটা রাত 10টা বাজে গেছে, একটা ফোন তার ফোন থেকে আসে না। অনেকটা টেনশন হয়ে আমার প্রতিটা আত্মীয় স্বজনের কাছে আমি ফোন দিয়ে বলছি যে ওনার ফোনটা এখনো বন্ধ কেন। হাউজে ফোন দিছি, ওনার ডিউটি ছিল না, বলছে যে না উনি হাউজে আজকে আসে নাই। তারপরে আমার ছোট দেবরে পাঠাইছি যে হাউজে যা দেখো ওনার সাইকেল আছে কিনা, উনি সাইকেল নিয়ে বের হয়েছে। তো ও হাউজে যা দেখে যে সাইকেল নাই। আমাদের অটো ছিল গ্যারেজে, ওইখানে আমি গেছি রাত 11টা বাজে, তখন 11:30 বাজে। তখন আমি গ্যারেজে যাইয়া গ্যারেজের যে মালিক ওনারা জিজ্ঞেস করি যে উনি গ্যারেজে আসছিল কিনা। বলে যে না, উনি আজকে সারাদিন কোনো গ্যারেজে আসে নাই। একটা মানুষ যাওয়ার সময় আমার বলে গেছে যে তুমি থাকো, আমি আসতেছি, নামাজ পড়ে আইসা তোমার একসাথে নিয়ে যাবো বাসায়। যাওয়ার সময় একসাথে আমরা গেছি, ওইখানে আমারে বলতেছে যে তুমি থাকো, আমি আসতেছি নামাজ পড়ে। তো আসে বলে যে গেছে, সে আজও পর্যন্ত আমার কাছে ফিরে আসে নাই। এরপর থেকে রাত্রিবেলা তো উত্তরাতে প্রত্যেকটা গলিতে আমরা খুঁজছি, ওনার কোনো খবরই পাওয়া যায় না, কেউ বলেই না আমাদেরকে। তারপর 20 তারিখ সকাল থেকে তো আমাদের পুরো উত্তরাতে প্রতিটা হসপিটালে, থানায় আমি নিজে যা খুঁজে আসছি। তারপর ঢাকা মেডিকেলে, সব জায়গায় আস্তে আস্তে 4 দিন যাবত আমি প্রতিটা ঢাকা শহরে যতটা হসপিটাল বলেন, থানা বলেন, প্রত্যেকটা জায়গায় আমি যা খুঁজে আসছি। মর্গে যে লাশগুলা রাখে ফ্রিজে, অনেক মানুষ যাইতে ভয় পায়, দুর্গন্ধতে অনেকে যাইতেও চায় না। আমি নিজে যে প্রতিটা ফ্রিজের দরজা খুলে খুলে দেখে আসছি, একটু পরিমাণে আমার ভিতরে ভয় লাগে না। যদি আমি পাই প্রতিটা হসপিটালের আইসিইউতে যা ঘুরে আসছি, যদি আমি কয়েকটা খবর পাই কেরানীগঞ্জের যে থাকে, কারাগার থাকে, ওইখান পর্যন্ত আমরা যা খোঁজ নিচ্ছি যে ওইখানে আর কি অনেক লোক আটকে রাখছিল, পরবর্তীতে সাইডা দিছে। ওইখানেও আমি যা খোঁজ নিচ্ছিলাম, কোথাও কোনো খোঁজ পাওয়া যায় না। তবে আশা রাখছি যে হয়তো কোনো একদিন ফিরে আসবে। যখন 5 তারিখে শেখ হাসিনার পতন হয়, তারপর থেকে অনেক জায়গা থেকে, আয়নাগর থেকে, তারপর অনেক যে লোকগুলার গুম করে রাখা হয়েছিল, প্রত্যেকটা মানুষেরই ছাইড়া দিছে। তখন হয়তো মনের ভিতরে একটা আশা ছিল যে এখন হয়তো ছেড়ে দিবে, হয়তো কোথাও আটকা আছে, ছেড়ে দিবে। ওই আশাটা নিয়ে আমি প্রতিটা দিন সকালবেলা বাসা থেকে বের হইতাম, প্রতিটা দিন রাত্রেবেলা বাসা যেতাম। এই আন্দোলনের সময় অনেকের গরম পানি দিছে, উপর থেকে গুলি করছে, সিটা গুলি দিছে। তখন কিন্তু আমি রাস্তায় ছিলাম, কোনো গাড়ি চলতে দিত না, হাইটা আমি রাস্তা পার হইতাম, হাইটা প্রত্যেকটা থানায়, তারপর হসপিটালে যাইতাম। তা আল্লাহর অশেষ রহমতে আমার কোনো ক্ষতি হয় না। আমি এরকম দেখছি আমার সামনে অনেকের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে আমার কোনো ক্ষতি হয় নাই। তবে আমি সবসময় মনের ভিতরে একটা আশা রাখতাম যে হয়তো আজকে আমি পাবো। এই আশাটা নিয়ে প্রতিদিন আমি বাসা থেকে বের হইতাম। আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে, আমার একটা ছেলে আছে 10 বছর বয়স, একটা মেয়ে আছে 4 বছর বয়স। আমার মেয়েটা এখনো বলে আম্মু আমার বাবা কোথায়। তখন তার কাছে জবাব দেওয়ার মতো কি উত্তর আমার কাছে আছে আজও পর্যন্ত নাই। কারণ তার বাবা যাওয়ার সময় তারা বলে গেছে যে বাবা তুমি থাকো, আমি ডিউটিতে যাই। এখনো আমার মেয়েটারে কেউ জিজ্ঞেস করলে বলে যে আমার বাবা ডিউটিতে আছে। আমার এই ছোট মেয়েটার
প্রশ্নের উত্তর দেওয়ার মতো কি উত্তর কারো কাছে আছে? এখনো পর্যন্ত আমি কারো বলতে পারি না যে তোমার বাবা নাই। তারপর যখন 10 তারিখে আমরা ঢাকা মেডিকেলে যাই, তখন ওনারা সিসি ক্যামেরা ফুটেজ দেখায়। এর মাঝখানে আমি অনেকবার সিসি ক্যামেরা ফুটেজ দেখতে চাইছি। ওনারা নাকি ক্রিসেন্ট হসপিটালে রাখা হয়েছিল, তো ওইখান থেকেও আমি সিসি ক্যামেরা ফুটেজ কানেক্ট করার অনেকভাবে চেষ্টা করছি, কোনো কিছুতেই ওনারা সিসি ক্যামেরা ফুটেজ দেখায়নি আমাদেরকে। তখন যদি ওনারা দেখাইতো আমাদেরকে, তাহলে কিন্তু আমি এই খবরটা আরো আগে পাই, কিংবা ঢাকা মেডিকেল থেকে সাথে সাথে গেলে হয়তো বা আমরা ওনার লাশটা অন্তত খুঁজে পাইতাম। যদিও মানুষটারে জীবিত না পাইলে ওনার লাশটা অন্তত আমরা খুঁজে পাইতাম, কিন্তু ক্রিসেন্ট থেকে ওনারা আমার সিসি ক্যামেরা ফুটেজটা দেখায় নাই। আমি বলছি যে আমার একটু দেখান, ওনারা দেখায় না, বলছে যে হ্যাঁ আপনার হাজবেন্ড ছিল, আপনার ঢাকা মেডিকেল যান। ঢাকা মেডিকেল আমি অনেকবার গেছি সিসি ক্যামেরা ফুটেজ দেখার জন্য, কিন্তু কোনো কিছুতে ওনারা আমাকে সিসি ক্যামেরা ফুটেজ দেখায় নাই। 7 নম্বর সেক্টর 2 নম্বর রোডের একটা ভদ্রলোক, উনি 3 তলা থেকে একটা ছবি তুলে রাখছিল যে কেউ যদি খোঁজ করতে আসে তাহলে ছবিটা দেখাবার, ওনার সাইকেলটা রেখা দিছিল। তো 4 দিন পর আমরা ওইখানে যাইয়া সাইকেলটা কানেক্ট করি, আর ওনার ছবিটা আমি একটা ভালো ছবি দেখাইছি যে এই লোকটা কিনা দেখেন আপনি। তখন উনি বলছে যে হ্যাঁ এই লোকটাই ছিল, ওনার সাইকেলটা আছে আমার কাছে, আর উনি কিসেন্টে নিয়ে গেছে, আপনারা কিসেন্টে একটু খোঁজ করে দেখতে পারেন। তো ওই ছবির ভিত্তিতে আমরা কিসেন্টে যাই, কিসেন্টে কথা বলি, কিন্তু ওনারা বলছে যে হ্যাঁ এই লোকটা ছিল, আমরা সাথে সাথে রাত 9টা বাজে ঢাকা মেডিকেল পাঠিয়ে দিচ্ছি। এই ভিত্তিতে আমরা আবার ঢাকা মেডিকেল অনেকবার গেছি, কোনো কিছুতেই ওনারা আমাদেরকে দেখায় না, বলেছেন আপনারা খুঁজে নেন। তো ঢাকা মেডিকেল তো ছোট না, অনেক বড় হসপিটাল, প্রত্যেকটা তালায় তালায় প্রত্যেকটা রুমে রুমে আমার লোক যায় যায় খুঁজে আসছে, কিন্তু কোথাও কোনো খোঁজ পাওয়া যায় নাই। এর মাঝখানে আমরা মিসিং ডায়েরি করতে গেছি, তাও অনেক ঝামেলা হয়েছে, নেটের কারণে মিসিং মামলা করতে নেয় না। তারপরে 1 সপ্তাহ পর আমরা যে মিসিং একটা ডায়েরি করতে পারছিলাম। তারপর 10 তারিখের পর আমাদেরকে ঢাকা মেডিকেল থেকে সিসি ক্যামেরা ফুটেজ দেখায়। দেখানোর পরে ওনারা বলে যে আঞ্জুমান মফিজুল ইসলাম ফাউন্ডেশনে আমরা পাঠাই দিচ্ছি 24 তারিখ। উনি 19 তারিখে এখানে রাত্রেবেলা ভর্তি হয়েছে, 22 তারিখ রাত্রেবেলা মারা গেছে, 24 তারিখে আমরা আঞ্জুমান মফিজুল ইসলামে পাঠাই দেই। তো আঞ্জুমান মফিজুল ইসলামে যাই, তখন ওনারা বলে যে আমরা এখান থেকে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করে দিচ্ছি, আমাদের কাছে সব ধরনের প্রমাণ আছে। কিন্তু আমি বলছি যে এটা কি শনাক্ত করা যাবে কোনোভাবে, যদি আমরা আরেকটু শিওর হওয়ার জন্য দেখতাম। পরে বলছে না, এটা আমাদের পারমিশন নাই, এটা অনেক ঝামেলা হবে, আমরা দেখাইতে পারবো না। কিন্তু সিসি ক্যামেরা ফুটেজ সব ধরনের প্রমাণ আমার কাছে আছে যে এইটা আপনার হাজবেন্ড ছিল, আর এইখানে দাফন করা হয়েছে, একসাথে 8 জনকে দাফন করা হয়েছে পাশাপাশি কবরে। আমরা ওইখানেও যা দেখে আসছিলাম, পাশাপাশি 8টা কবর আছে, কিন্তু কোনটা আমার হাজবেন্ডের কবর এখনো পর্যন্ত আমরা জানি না। এই সরকার যে থাকা অবস্থায় আমাদের যে কতটা দুর্ব্যবহার করছে আমাদের সাথে, এটা তো সবাই জানে। একটা মানুষ রাস্তায় একা চলাচল করতে পারে নাই। তো এইরকম যাতে আর কখনো না হয়, যে সরকারই আসুক সেই সরকারের কাছে আমাদের সবারই একটাই অনুরোধ থাকবে, যাতে এরকম গণহত্যা যাতে আর কখনো না হয়। এরকম আমাদের মতো আর কোনো বোন যাতে এই বয়সে স্বামী হারা না হয়। আমার বাচ্চার মতো এরকম ছোট ছোট 2টা বাচ্চা, আমার এরকম যাতে ছোট ছোট কোনো বাচ্চা যাতে তার বাবাকে না হারায়। যারা এই কাজগুলো করছে তাদের জন্য উচিত বিচারটা হয়, সেটাই আমার আশা থাকবে পরবর্তী সরকারের কাছে। আচ্ছা, ও বলে শেষ করে দেয়, আরেকজন বলবে আর কি। ভাই আচ্ছা আচ্ছা, উনি সংক্ষিপ্ত ভাবে একটু বলুক, তারপরে শেষ করে দেব। আচ্ছা থাকো, বলবে না তাহলে মাইকগুলো বেশি নিয়ে দে, একবার সামনে দিয়ে নিয়ে দে, যা ওখানে যাও, ওখানে বসে পড়ো। ভাই এই পাশে আসেন, ভাই এই পাশে আসেন, আপনি এই পাশে চলে যান। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আস্তে আস্তে আস্তে।